কেবলমাত্র আমরা ডিপ সি ফ্লোর এবং ডিপ সি ফ্লোরের মধ্যে যে বিশেষ কিছু ল্যান্ডস্কেপ থাকে সেগুলো নিয়ে 50 নম্বরের প্রশ্ন সাজিয়েছি এই পরীক্ষায়। এবং এই পরীক্ষার যে প্রথম দিকের প্রশ্নগুলো সেগুলো আজকের এই ক্লাসে আমরা এক্সপোজ করব। প্রথম প্রশ্ন খুব সহজ, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ডেপথ রেঞ্জ অফ ডিপ সি প্লেন? অ্যাকচুয়ালি ডিপ সি প্লেন 3000 থেকে 6000 মিটার গড়ে এর গভীরতা হয়ে থাকে। দুয়ের প্রশ্ন, হুইচ ওশান বেসিন কন্টেইন দ্য লার্জেস্ট ডিপ সি প্লেন? অ্যাকচুয়ালি সবচেয়ে বড় প্রশান্ত, তো প্রশান্ত মহাসাগর সবচেয়ে বেশি ডিপ সি প্লেনের এলাকা দখল করে রয়েছে। ওকে, তিনের প্রশ্ন, ডিপ সি প্লেন আর ক্যারেক্টারাইজড বাই অ্যাকচুয়ালি এক্সট্রিম ওয়াটার প্রেশার। এখানে যা যা রয়েছে যেমন এক, হাই বায়োলজিক্যাল প্রোডাক্টিভিটি কখনোই নয়, অ্যাবসেন্স অফ মেরিন লাইফ, এটা অ্যাবসেন্স বলা যায় না, ঠিক আছে, এবং শ্যালো ডেপথ এটাও নয়, অ্যাকচুয়ালি এক্সট্রিম ওয়াটার প্রেশার এটাই হলো সঠিক উত্তর এর মধ্যে থেকে। চারের প্রশ্ন, দ্য প্রাইমারি সোর্স অফ অর্গানিক ম্যাটেরিয়াল সাপোর্টিং লাইফ ইন ডিপ সি প্লেন ইজ মেরিন স্নো। আমরা অনেকেই হয়তো জানি না মেরিন স্নো কি। আসলে সমুদ্রের উপরি অংশ যাকে আমরা ফটিক জোন বলি, যেখানে বিভিন্ন প্রাণের অস্তিত্ব এবং প্রাণের সমাগম থাকে, এই অংশ থেকে যখন মাইক্রো অর্গানিজম পুষ্টিমৌল হিসাবে নিচের দিকে অপসারিত হয় বা স্থানান্তরিত হয়, যেমনটি আমরা মাটির লেয়ারের ক্ষেত্রে জানি না, মৃত্তিকার স্তর থেকে পুষ্টিমৌল এবং বিভিন্ন মিনারেল আস্তে আস্তে কি হয়, নিচের দিকে স্থানান্তরিত হয়, যাকে আমরা এলুভিয়েশন প্রক্রিয়া বলে থাকি, এবং যখন সেটা বি স্তরে পরিবাহিত হয়ে সঞ্চিত হয় তখন তাকে আমরা ইলুভিয়েশন বলি। ঠিক সেই রকমই যখন সমুদ্রপৃষ্ঠের ওপরই অংশ থেকে এইভাবে বিভিন্ন পুষ্টিমৌল নিচের দিকে পরিবাহিত হয়, অনেকটা মনে হয় সেই বৃষ্টির ধারা পড়ার মতো। তো সেই রকম জলের মধ্যে ভেসে ভেসে বিভিন্ন পুষ্টিমৌল যখন নিচের দিকে যায় এবং আস্তে আস্তে সেগুলো পরিবাহিত হয়, তখন তাকেই আমরা মেরিন স্নো হিসাবে চিহ্নিত করে থাকি। তো অনেকে ভাবতে পারে মেরিন স্নো মানে হয়তো বরফ নয়, এটা হলো বিভিন্ন পুষ্টিমৌল মাইক্রো অর্গানিজম, সেগুলো আস্তে আস্তে নিচের দিকে পরিবাহিত হওয়া, একেই বলা হয় মেরিন স্নো। আর এই মেরিন স্নো হয় বলেই নিচে সমুদ্রের গভীরে যে সমস্ত প্রাণীরা বসবাস করে তারা তাদের যে পুষ্টিমৌলের ধারাবাহিক যোগান, সেই যোগানটা অব্যাহত থাকে। ওকে, পাঁচের প্রশ্ন, ডিপ সি প্লেন আর লোকেটেড বিয়ন্ড দ্য কন্টিনেন্টাল স্লোপ ইন দ্য অ্যাবিশাল জোন। অ্যাকচুয়ালি আমরা ডিপ সি প্লেন এর অবস্থান কোথায়, যাকে অ্যাবিশাল প্লেন হিসাবে চিহ্নিত করা হয়, এটা আসলে অ্যাবিশাল জোনে অবস্থিত। এই অ্যাবিশাল জোনের মধ্যে যে কেবলমাত্র ডিপ সি প্লেন আছে তেমনটা নয়, এর মধ্যে রয়েছে সি মাউন্ট, রয়েছে গায়োট, রয়েছে অ্যাবিশাল প্লেটু, এইরকম বিভিন্ন ছোট বড় মাঝারি বিভিন্ন স্কেলের টোপোগ্রাফিক্যাল ফিচার রয়েছে এই অ্যাবিশাল জোনের মধ্যে, যার মধ্যে সবচেয়ে ডমিনেটেড হলো ডিপ সি প্লেন। তাই জন্যই ডিপ সি প্লেনকে আমরা বলে থাকি অ্যাবিশাল প্লেন। ওকে, ছয়ের প্রশ্ন, দ্য প্রাইমারি ফ্যাক্টর লিমিটিং প্রাইমারি প্রোডাকশন ইন ডিপ সি প্লেন ইজ নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি। অ্যাকচুয়ালি এই নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই গভীর সমুদ্রের ক্ষেত্রে। ওকে, সাতের প্রশ্ন, ডিপ সি প্লেন আর ক্যারেক্টারাইজড বাই, দেখো প্রথমে রয়েছে অ্যাবিশাল হিল, অবশ্যই আছে অ্যাবিশাল হিল। নেক্সট রয়েছে সি মাউন্ট অ্যান্ড গায়োট, এটাও সঠিক। লো বায়োডাইভার্সিটি, এখানে বায়োডাইভার্সিটি খুব কম এবং বৈচিত্র্য ভীষণভাবে কম এখানে পরিলক্ষিত হয়। সাবজেক্ট টু ইন্টেন্স প্রেশার, এখানে রয়েছে মারাত্মক জলের প্রেশার, এবং সেই প্রেশারকে উপেক্ষা করেই এখানে বেশ কিছু প্রাণীরা বসবাস করে, অবশ্যই বিশেষভাবে অভিযোজিত হয়ে। এবং আমাদের এই পরীক্ষার না লাস্টের দিকে এই প্রশ্নটা সাজানো হয়েছিল যে এখানকার প্রাণীরা কিভাবে অধিক প্রেশারকে পরিহার করে বেঁচে রয়েছে। যদি কারোর জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতেই পারো যে গভীর সমুদ্রের মধ্যে যে সমস্ত প্রাণীরা বসবাস করে তারা অধিক প্রেশারকে কিভাবে অ্যাভয়েড করে বা কিভাবে অভিযোজিত হয়ে সেই বিষয়টার সাথে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। যাই হোক, সাতের প্রশ্নের সব অপশন কটাই সঠিক। নেক্সট আটের প্রশ্ন, অর্গানিজম লিভিং ইন দ্য ডিপ সি ওশান মাস্ট বি অ্যাডাপ্টেড টু সার্ভাইভ আন্ডার, কী হতে হবে? যারা গভীরে থাকবে তাদের এক্সট্রিম প্রেশারকে সার্ভাইভ করতে হবে, লিমিটিং লাইটকে, অর্থাৎ এখানে কিন্তু লাইট বা আলো এক প্রকার নেই বললেই চলে, তাহলে সেই অন্ধকার দশার মধ্যেই তাদের
বায়োলজিক্যাল সমস্ত অ্যাক্টিভিটি অ্যাক্টিভ হতে হবে। নেক্সট কোল্ড টেম্পারেচার, এখানে উষ্ণতা মারাত্মক কম। আমরা জানি যে সমুদ্রের ক্ষেত্রে যত নিচে নামবো তত উষ্ণতা আস্তে আস্তে কমবে এবং নিচ দিয়েই তো পরিবাহিত হয় অন্তঃস্রোত, সেই অন্তঃস্রোতের একটা বড় অংশ রয়েছে এখানে, তাই সেটা শীতল। তাই এই তিনটে দশাকে সারভাইভ করতে হবে যে প্রাণীরা বসবাস করতে হয় পারবে, অর্থাৎ বলাই চলে গভীর সমুদ্রে যে প্রাণীরা বসবাস করে তাদের কিন্তু জীবনে অনেক সংগ্রাম রয়েছে। নেক্সট 9 প্রশ্ন, হুইচ অর্গানিজম ইজ অ্যাডাপ্টেড টু সারভাইভ ইন দ্য এক্সট্রিম কন্ডিশন অফ ডিপ সি প্লেন? মনে রাখবে টিউব ওম। টিউব ওম হলো এমন প্রাণী, এমন ছোট মাইক্রো প্রাণী, মাইক্রো অর্গানিজম যারা কিন্তু সবচেয়ে এক্সট্রিম দশায় বসবাস করে সমুদ্রের, আর সেগুলো মূলত হাইড্রোথার্মাল ভেন্টের চারপাশ দিয়ে বসবাস করে থাকে, যাকে আমরা টিউব ওম হিসাবে চিহ্নিত করি। ওকে, নেক্সট 10 প্রশ্ন, ড্যাশ আর লোকেশন হোয়ার হাইড্রোকার্বন রিচ ফ্লুইড seep up from below the sea floor, often as methane or hydrogen sulfide. Actually that's মানে কি হয়, আমরা হাইড্রোকার্বন রিচ ফ্লুইড শিপ আপ করে বেরিয়ে আসে, ঠিক আছে, ফ্রম বিলো দ্য সি ফ্লোর থেকে বেরিয়ে আসে একটু একটু করে হাইড্রোকার্বন রিচ ফ্লুইড, এবং অফেন অ্যাজ মিথেন অ্যান্ড হাইড্রোজেন সালফাইড রূপে। আর সেটা হলো কোল্ড সিপ বা কোল্ড ভেন্ট। আমরা হাইড্রোথার্মাল ভেন্ট জানি, ইনফ্যাক্ট ক্লাসরুমে এগুলো সব বোঝানো হয়েছে। আলাদা আলাদা ফিচার যেগুলো রয়েছে সমুদ্রের গভীরে সেগুলো সব আলাদা আলাদাভাবে আমরা বুঝিয়েছি। তো সেই হাইড্রোথার্মাল ভেন্টেরই এক প্রকার বিপরীত বৈশিষ্ট্য সমন্বিত কোল্ড শিপ বা কোল্ড ভেন্ট, যেটা মিথেন অ্যান্ড হাইড্রোজেন সালফাইডের একটা ফ্লুরাইড বলা চলে, যেটা হাইড্রোকার্বন রিচ ফ্লুরাইড হিসাবে চিহ্নিত, যাকে আমরা কোল্ড শিপ বা কোল্ড ভেন্ট হিসাবে চিহ্নিত করে থাকি। 11 প্রশ্ন, দ্য চ্যালেঞ্জার ডিপ, দ্য ডিপেস্ট নোন পয়েন্ট ইন দ্য ওশান ইজ লোকেটেড নেয়ার এ ডিপ সি প্লেন ইন মারিয়ানা ট্রেন্স। এটা সবাই জানি মারিয়ানায় রয়েছে, কিন্তু প্রশ্ন আসার ধরন বদলেছে। এখন প্রশ্ন আসবে যে এই চ্যালেঞ্জার ডিপ কোথায় রয়েছে, মারিয়ানা খাতের কোন দিকে রয়েছে, অথবা প্রশান্ত মহাসাগরের কোন দিকে অবস্থিত। তাই প্রশ্ন করা হয়েছে দ্য চ্যালেঞ্জার ডিপ ইজ দ্য ডিপেস্ট নোন পয়েন্ট অফ সিবেড অফ আর্থ লোকেটেড ইন দ্য ওয়েস্টার্ন প্যাসিফিক ওশান। আমাদের শুধু প্যাসিফিক ওশান মনে রাখলে হবে না, ওয়েস্টার্ন প্যাসিফিক ওশান মনে রাখতে হবে। অ্যাট দ্য সাউদার্ন এন্ড অফ মারিয়ানা ট্রেন্স, প্রশ্ন আসতে পারে মারিয়ানা খাতের কোন দিকে অবস্থিত, উত্তর, দক্ষিণ, পূর্ব না পশ্চিম? উত্তরটা হবে সাউদার্ন এন্ডে অবস্থিত মারিয়ানা খাতের এই চ্যালেঞ্জার ডিপ। ওকে, 13 প্রশ্ন, ডিপ সি প্লেন আর ক্যারেক্টারাইজড বাই সেডিমেন্ট লেয়ার রিচ ইন ক্যালসিয়াম কার্বনেট। মনে রাখবে গভীর সমুদ্রে যে লেয়ারটা, একাধিক লেয়ার রয়েছে, সেডিমেন্টেড লেয়ার, সেই লেয়ারের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ উপাদান, মানে যেটা সবচেয়ে বেশি রয়েছে, সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট। 14 প্রশ্ন, হুইচ ফ্যাক্টর কন্ট্রিবিউট টু দ্য ফরমেশন অফ ম্যাঙ্গানিজ নুডুলস অন ডিপ সি প্লেন? মনে রাখবে দুটো প্রসেসের মাধ্যমে ম্যাঙ্গানিজ নুডুলস গ্রো করে থাকে। এক হলো হাইড্রোজেনিয়াস গ্রোথ। হাইড্রোজেনিয়াস গ্রোথ কাকে বলে? ম্যাঙ্গানিজ নুডুলস গ্রোথ হোয়েন মেটাল কম্পাউন্ড ডিজলভ করে ইন দ্য ওয়াটার কলাম। মেটাল কম্পাউন্ডস ডিজলভ হয়ে যাবে ওয়াটার কলামের মধ্যে, তাকে আমরা হাইড্রোজেনিয়াস গ্রোথ বলি। আর যখন মেটাল কম্পাউন্ড ডিজলভ ইন ওয়াটার কন্টেইন ইন দ্য সেডিমেন্ট, তখন তাকে আমরা বলি ডায়াজেনেটিক গ্রোথ। তো এই দুটো গ্রোথের ইনভলভমেন্ট রয়েছে ম্যাঙ্গানিজ নিডুলস ডেভেলপের ক্ষেত্রে। এখানে তৃতীয় অপশনে রয়েছে মোস্ট নিডুলস আর এ প্রোডাক্ট অফ বোথ, এখানে ডি হবে, হ্যাঁ, মানে ডায়াজেনেটিক হবে এবং হাইড্রোজেনিয়াস গ্রোথ হবে। ওকে, তো অল আর কারেক্ট। নেক্সট 15 প্রশ্ন, দ্য ডিসকভারি অফ হাইড্রোথার্মাল ভেন্ট। একটু আগেই আমি বলছিলাম হাইড্রোথার্মাল ভেন্টের কথা। তো ডিসকভারি অফ হাইড্রোথার্মাল ভেন্ট অন ডিপ সি প্লেন রেভলিউশনাইজড আন্ডারস্ট্যান্ডিং অফ কেমোসিনথেসিস। আমরা এখন বলি না ফটোসিনথেসিস তো হয় উদ্ভিদের দ্বারা, আর বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা কেমোসিনথেসিস হয়। তো কেমোসিনথেসিসের সবচেয়ে উল্লেখযোগ্য এবং গবেষণার ক্ষেত্রে সবচেয়ে যে অগ্রসরমানো জায়গা, সেটা হলো এই হাইড্রোথার্মাল ভেন্ট। এই ভেন্টের চারপাশে রয়েছে এমন কিছু ব্যাকটেরিয়া
যারা রীতিমতো কেমোসিনথেসিস করতে পারে এবং সমুদ্রের প্রায় ৬,০০০ মিটার গভীরে এই হাইড্রোথার্মাল ভেন্টের আশেপাশে অবস্থানরত এই ব্যাকটেরিয়ারা কেমোসিনথেসিস করার মধ্যে দিয়ে মানে বিজ্ঞানীদের কাছে একটা বড় ধরনের মানে সূত্র তৈরি করে দিয়েছে, যে সূত্র থেকে বিজ্ঞানীরা গবেষণা করছেন যে পৃথিবী জন্মের প্রাথমিক লগ্নে যে সমুদ্র থেকে আমরা বলি না যে প্রাণের অস্তিত্ব হয়েছিল, তো বিজ্ঞানীরা অনুমান করছেন এই প্রাণের প্রথম আবির্ভাব হয়েছিল হাইড্রোথার্মাল ভেন্টের আশপাশে। এটি পৃথিবীর প্রথম প্রাণের যে অস্তিত্ব বা প্রাণের আবির্ভাবের ক্ষেত্র, সেটা বিজ্ঞানীরা এমনটাই গবেষণা অনুমান করেছেন। নেক্সট 16 প্রশ্ন, হুইচ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সিগনিফিক্যান্টলি এইডেড এক্সপ্লোরেশন অফ ডিপ সি প্লেন? মনে রাখবে সোনার ম্যাপিং। সোনার ম্যাপিং টেকনোলজির মাধ্যমে বর্তমানকালে সমুদ্রের গভীরের আমরা টোপোগ্রাফিক ফিচার সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারছি। আমাদের ক্লাসরুম আসলে যারা জিওগ্রাফিকে ইন্টেন্সিভভাবে স্টাডি করতে চায়, যারা টিচিং প্রফেশনের জন্য প্রিপেয়ার্ড হচ্ছে অথবা নেট সেটের প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্যই আমাদের ক্লাসরুম। এখানে প্রত্যেকটা ইউনিট ধরে, ইউনিটের সাব ইউনিট অর্থাৎ টপিক সাব টপিক ধরে ধরে আমাদের এখানে ক্লাস হয় এবং পরীক্ষা সাজানো হয়, এবং পরীক্ষাগুলো এমনভাবে সাজানো হয় যাতে তার মধ্যে ওই টপিকের যত প্রশ্ন আছে সব প্রশ্ন চলে আসে। এইভাবেই আমাদের ক্লাসরুমে বর্তমানে প্রায় 400টি ক্লাস রয়েছে এবং 305টি পরীক্ষা চলছে অনগোয়িং। এই সমস্ত বিষয়ের অ্যাক্সেস পাওয়া যাবে ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার পর। যদি কারোর ইচ্ছে থাকে নিচের ডেসক্রিপশন থেকে অথবা যে স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দিয়েও আমাদের সাথে যোগাযোগ করে ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে। যদি কেউ জিওগ্রাফিকে নিয়ে সে 100% প্রিপেয়ার্ড হতে চায়, তাদের জন্যই আমাদের ক্লাসরুম। পরের প্রশ্ন 17, ডিপ সি প্লেন আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ কোল্ড ওয়াটার কোরাল রিফ। মনে রাখবে কোরাল রিফ সম্পর্কে আমাদের একটা ধারণা রয়েছে না, কোরাল জন্মায় এমন জায়গায় যেখানে সূর্যালোক পায়, যে জায়গায় জল স্বচ্ছ থাকে, যে জায়গায় সুনির্দিষ্ট উষ্ণতা রয়েছে জলের সাতাশের আশেপাশে, এরকম অনেক কিছু আমরা জানি কোরাল সম্পর্কে। মনে রাখবে ডিপ সি প্লেনেও কিছু কোরালের বিকাশ হয়, যে কোরালকে বলা হয় কোল্ড ওয়াটার কোরাল রিফ। তাই কোরাল রিফ সম্পর্কে আমাদের ধারণাকে সিম্পলিফাইড করে ফেললে হবে না, আমাদের মনে রাখতে হবে ডিপ সি প্লেনেও কিন্তু কোল্ড ওয়াটার কোরাল রিফ দেখা যায়। নেক্সট 18 প্রশ্ন, হোয়াট ইজ এ সিগনিফিক্যান্ট বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন টু সার্ভাইভ অন ডিপ সি প্লেন? মনে রাখবে বায়োলুমিনেসেন্স হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্ভাইভ করার টেকনিক। এরা কি করে, যেমন জোনাকি নিজের আলো তৈরি করতে পারে, তেমনই এই সামুদ্রিক প্রাণীর শরীরে ইলেকট্রিসিটি প্লাস এদের মধ্যে তৈরি হয় এই আলোক উৎপাদনের ক্ষমতা রয়েছে, যে কারণে এরা, যদি আমি পাশের ছবি দেখি তাহলেই বুঝতে পারবো, এদের মধ্যে আলোক ছটা উৎপাদিত হয় এবং সেই আলোক ছটা কিন্তু এদের যে শারীরবৃত্তীয় ক্রিয়া, সেই ক্রিয়া সম্পন্নতে সহযোগী হয়। জোনাকির মতোই এই রকম যে বিষয় তাকে আমরা বলে থাকি বায়োলুমিনেসেন্স, যেটা গভীর সমুদ্রের সমভূমির যে প্রাণীরা বসবাস করে সেই প্রাণীদের শরীরে লক্ষ্য করা যায়। নেক্সট 19 প্রশ্ন, ডিপ সি প্লেন আর লোকেটেড প্রাইমারিলি ইন হুইচ জোন অফ দ্য ওশান? মনে রাখবে অ্যাবিসোফিলেসিক জোনে রয়েছে এটি, মানে লাস্ট, যদিও এরপরেও রয়েছে হ্যাডাল জোন। এপিফিলেসিক জোন রয়েছে সবার উপরে, তারপরে মেসোফিলেসিক, তারপরে ব্যাথিফিলেসিক, তারপরে অ্যাবিসোফিলেসিক এবং সমুদ্র খাতকে নিয়ে রয়েছে হ্যাডাল জোন। এই প্রত্যেকটা জোন সম্পর্কে আমাদের জানতে হবে এবং এগুলো সবই আমাদের ক্লাসরুমে পরপর ধারাবাহিকভাবে ক্লাসের মাধ্যমে বোঝানো হয়েছে। আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, হুইচ ডিপ সি ফিচার ইজ ক্যারেক্টারাইজড বাই ডিপ স্লোপ অ্যান্ড ডিপ ভ্যালি? মনে রাখবে ট্রেন্স বা খাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক খাত, সেটি হলো স্লোপ যেমন খাড়া হয় এবং ডিপ ভ্যালি থাকে। তো যাই হোক, 20টি প্রশ্ন তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে। আমাদের মূল ক্লাসরুমে যে পরীক্ষা হয়েছে সেটা হলো ডিপ সি ফ্লোর এবং আদার্স ল্যান্ডস্কেপের ওপরে, সামুদ্রিক ল্যান্ডস্কেপের ওপরে 50 নম্বরের পরীক্ষা হয়েছে, যার প্রথম 20টি আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে এক্সপোজ করলাম। যাদের ইচ্ছে রয়েছে ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার, চটপট অ্যাডমিশন নেওয়া যেতে পারে, কারণ প্রস্তুতি যদি শুরু না করা যায় তাহলে শেষ কখনোই হয় না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।